কিন্তু আমি বক্তব্য দিব না। আমি শ্রদ্ধায় স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করতে চাই বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। স্মরণ করতে চাই সম্ভ্রম হারা মা বোনদের। স্মরণ করতে চাই ৭৫-এর বর্বরচিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন যারা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের। স্মরণ করতে চাই জেল হত্যায় নিহত জাতির 4 নেতাদের। আমি এটি স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাংলাদেশের ইতিহাস জানতে হলে, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে এদের স্মরণ করতেই হবে। আমরা যতই পড়ি না কেন, সঠিক ইতিহাস জানতে গেলে আমাদের এটি স্মরণ করতে হবে এবং আমরা স্মরণ করছি। হ্যাঁ, ৭৫ পরবর্তী সময়ে আমাদের এই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছিল। আজকের যে এই বই পড়া উৎসব, আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের যে বিকৃত ইতিহাস, যেটি ৭৫ পরবর্তী সময়ে করার প্রয়াস বিভিন্ন গোষ্ঠী হাতে নিয়েছিল, সেটাকে রুদ্ধ করা, সেটাকে প্রতিবাদ করা, সেটাকে প্রতিরোধ করা। আমাদের জেলা পরিষদ এবং ইনোভেটরের আয়োজনে এই যে বই পড়া উৎসব আমাদের উদ্দেশ্য রয়েছে। আপনারা জানেন আজ বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে বিশ্বের একটি বিস্ময় দেশ। 2041 সালে আমরা বলছি যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, এখন বলছি স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশের সুনাগরিক যারা আজকের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য আমাদের এই প্রয়াস। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের জেলা পরিষদের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান মহোদয় রয়েছেন। আমরা চাই ইনোভেটরের যে এই উদ্যোগে আমরা জেলা পরিষদ আমরা অংশীদারিত্ব নিচ্ছি এবং প্রতিটি আয়োজনে আমরা জেলা পরিষদ ওতপ্রোতভাবে আমরা অংশগ্রহণ করব। সে প্রত্যাশায় রেখে আবারও এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, যারা শ্রম মেধা দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সন্দীপ কুমার সিংহ মহোদয়কে। আমরা দিনের আলো নেমে যাওয়ার আগে আমরা বই বিতরণ কার্যক্রম শুরু করতে চাই। আমরা এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের আয়োজনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই বই পড়া উৎসবের অন্যতম অভিভাবক, যার সাহস এবং অনুপ্রেরণায় আমরা এই যে কথাটি আমরা শুরুতে বলছিলাম যে ইনোভেটরের সাথে যারা যুক্ত আছেন, যারা কাজ করছেন, এরা সবাই বয়সে অনেক নবীন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, কিন্তু আড়াল থেকে আমাদেরকে যারা উৎসাহ দিয়ে সাহস দিয়ে অনেকেই আমাদেরকে সেই কাজটিকে এগিয়ে নিয়ে যান, সহজ করে দেন। তাদের মধ্যে অন্যতম একজন বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বিশ্ব রাজনীতি এবং সমাজসেবক জনাব লোকমান আহমদ, আমরা তাকে আয়োজনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সিলেটের সম্মানিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব দেবজিৎ সিংহ মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। সময় থেকে অনেকটা পিছিয়ে আমরা, খুব বেশি কথা বলবো না, যদিও কথা বলার ইচ্ছা ছিল। জেলা পরিষদ ইনোভেটর বই পড়া উৎসবের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সকল পর্যায়ের সহকর্মীবৃন্দ, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীজন, প্রিয় শিক্ষার্থী, সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতেই যেটি বলতে চাই, জেলা পরিষদ ইনোভেটর বই পড়া উৎসব এটি সিলেট জেলা পরিষদের জন্য একটি অনন্য, একটি বড় উৎসব। সারা বাংলাদেশের 61টি জেলা পরিষদ এবং পার্বত্য এলাকার 3টি জেলা পরিষদের গঠন, কার্যনির্বাহী কার্যপরিধি, টিওআর সম্পূর্ণ ভিন্ন। এর বাইরে 61টি জেলা পরিষদের মধ্যে একটি অনন্য হচ্ছে
সিলেট জেলা পরিষদ এবং সিলেট জেলা পরিষদের একটি সর্বোচ্চ যেটি বলবো অনন্য একটি মহৎ কাজ হচ্ছে এই বই পড়া উৎসবের সাথে যুক্ত হওয়া। আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে, সিলেট জেলা পরিষদের যে নির্বাচিত জনপ্রতিনিধি যারা এবার এসেছেন তারা প্রত্যেকেই তরুণ। বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান কনিষ্ঠতম জেলা পরিষদ চেয়ারম্যানদের মধ্যে একজন, সারা বাংলাদেশের তরুণ একজন উদীয়মান স্বাধীনতার পরবর্তী প্রজন্ম, যারা এই বাংলাদেশ স্বাধীন দেশে জন্ম। আমরা কিন্তু এটি গর্ব করে বলি, আমার স্বাধীনতার পরে জন্ম, তার মানে আমার স্বাধীন বাংলাদেশে জন্ম, এটি কিন্তু আমরা গর্ব করে বলি। সুতরাং আমি বিশ্বাস করি আমাদের এই জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের যারা পরিষদের সম্মানিত সদস্য, প্যানেল চেয়ারম্যান দুজন এখানে আছেন, সদস্যরা আছেন, তাদের নেতৃত্বে জেলা পরিষদ সামনের দিনগুলোতে, সামনের বছরগুলোতে এই ইনোভেটর বই পড়া উৎসবকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুই একটি কথা বলে আমি শেষ করব। বই পড়া উৎসব যেটি আমাদের প্রণব বলেছে, মুখ্য সঞ্চালক এবং প্রধান সঞ্চালক রেজওয়ান সাহেবও বলেছেন, এটি কিন্তু শুধু নিছক বই পড়া উৎসব নয়। আমরা সব সময় কথা বলি, আমরা এক সময় 20-21 রূপকল্প বলতাম, আমরা এখন কথা বলছি 2041-এর উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের সংজ্ঞাটা কীরকম? স্মার্ট বাংলাদেশ হবে স্মার্ট ইকোনমিক্স, স্মার্ট জনগণ, সর্বোপরি সব ক্ষেত্রেই আমাদের যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছে তারা ডিজিটালি এবং সব দিক থেকে স্মার্ট। সেই 2041-এর যে বাংলাদেশের প্রধান যারা কারিগর হবে তারা হচ্ছে আজকের যারা বই পড়া উৎসবের প্রিয় শিক্ষার্থী যারা আছে তারা। সেই জন্য আমরা তোমাদের উপরে অনেক বেশি নির্ভরশীল, আমরা তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি। আমি বিশ্বাস করি আমাদের এই স্বপ্ন তোমরা বৃথা হতে দেবে না। প্রিয় শিক্ষার্থীরা এবং এখানে সম্মানিত সুধীজন যেহেতু আছেন, আমরা সরকারি কর্মচারী হিসাবে যেহেতু এখানে উপস্থিত হয়েছি, সরকারি কর্মচারীরা ইদানিং একটি কথা আমরা একটি চর্চা করার খুব চেষ্টা করছি, খুব যে সফল হয়েছে সেটি বলবো না, সেটি হচ্ছে শুদ্ধাচার, নৈতিকতা। শুদ্ধাচার মানে যেখানে সৎ, নির্ভীক, মানবতাবোধ, নৈতিকতা সম্পন্ন একজন কর্মচারী হওয়া। এই জায়গাটি কাজ করতে গিয়ে আমার পার্সোনাল উপলব্ধি, আমাদের কর্মকর্তাদের যেটি পার্সোনাল উপলব্ধি, সরকারি কর্মচারীরা কখন শুদ্ধাচারটি নৈতিকতা সম্পন্ন সরকারি কর্মচারী হবে কখন? যখন আমাদের সোসাইটি, আমাদের সকল পর্যায়ের সাধারণ মানুষ, সাধারণ জনগণ, বুদ্ধিজীবী সবাই নৈতিকতা সম্পন্ন হবে। আমি যদি দেশের আপামর জনসাধারণকে যদি শুদ্ধাচার না করে কেবলমাত্র যদি আমরা সেক্টর ওয়াইজ শুদ্ধাচারে যদি জোর দেই, এটি কোনোভাবেই সম্ভব না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছোট্ট একটি গল্প বলি, জাপানের গল্প। আমাদের একজন সিনিয়র কর্মকর্তা জাপানে গিয়েছিলেন। তোমরা যারা জাপানের গল্প অনেক হয়তোবা শুনেছ, পড়েছ, যেহেতু এখানে অনেকেই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আছো, ক্লাস 9-10-এর ছেলেমেয়েরা যেহেতু এখানে আছো, তোমরা জানো যে জাপানের নৈতিকতার একটি উদাহরণ, শুদ্ধাচারের উদাহরণটা আমরা সংক্ষিপ্তভাবে শুধু এইভাবেই দিতে চাই। জাপানের যারা জনগণ তারা কিন্তু টাইম টেবিল সবাই খুব বেশি করে মানে, 9টা থেকে 5টা হচ্ছে অফিস। এটি বেশি বছর আগের কথা না, 2011 সালের কথা বলছি। এটি সেই 2011 থেকে জাপান আরো অনেক বেশি উন্নত হয়েছে, 2011 সালের কথা। তো 9টা থেকে 5টায় যদি হয়
ব্যাংকিং আওয়ার, অফিস আওয়ার একই টাইমে। জাপানের ইয়েনের কথা তোমরা জানো, ইয়েনের মান কিন্তু বাংলাদেশের মুদ্রার চাইতে অনেক কম, যার জন্য তাদের অনেক সময় ব্যাগে করে টাকা নিয়ে যেতে হয়। কারণ আমরা অল্প টাকার যেটি কাগজের নোটটি অনেক বেশি হয়ে যায়, যার জন্য তারা সব সময় বস্তা ইউজ করে, ব্যাগ ইউজ করে, আমরা যাদেরকে বলি। কর্মচারীরা বা কর্মকর্তারা যখন অফিসে যাচ্ছে তখন কি করছে, তাকে যদি ব্যাংকে যদি টাকা জমা দিয়ে যেতে হয় তাহলে 9টার সময় ব্যাংক খুলবে। ব্যাংকের টাকা জমা দিয়ে গেলে তাকে কোনোভাবেই 9টার মধ্যে অফিসে যাওয়া সম্ভব না। জাপানের ম্যাক্সিমাম শহরে, আমি ওসাকার কথা বলছি, সব জায়গাতে একই নিয়ম। ম্যাক্সিমাম শহরে যেটি হয় যে তারা সবাই 7টার সময় বাসা থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় তাদের যে ব্যাংকে যে টাকাটা ডিপোজিট করবে ব্যাগের মধ্যে টাকাটা রেখে ব্যাগটা টাইট করে বেঁধে দিয়ে ব্যাগের উপরে তার নাম, ব্যাংকের হিসাব, অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিয়ে স্টেপলার করে গেটের মধ্যে এটা জমা রেখে দিয়ে চলে যায়। ব্যাংক বন্ধ, কেউ নাই, শুধু ব্যাংকের সামনে একটা বেঞ্চ থাকে, সেই বেঞ্চের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে যাবে। আসার সময় 5টার পরে আসবে, 6:30 7টা বাজবে, এসে দেখবে যে ব্যাংক বন্ধ, কিন্তু তার স্লিপ যেখানে ব্যাগ রেখেছিল সেখানে তার জমা স্লিপটা আছে। সেই জমা স্লিপটা নিয়ে সে যার যার বাসায় চলে আসে। সেই সিনিয়র কর্মকর্তা ওই ভদ্রলোকের বাড়িতে ছিলেন। ওই ভদ্রলোককে তখন জিজ্ঞেস করেছিলেন, আপনি কত টাকা আজকে জমা দিলেন? উনি বলেছে 14 লাখ ইয়েন। তো আপনি কি করেছিলেন? হ্যাঁ, আমি 7টার সময়, তো আমরা তো সবাই এরকম বেঞ্চে রেখে দিয়ে যাই। সিনিয়র কর্মকর্তা অদ্ভুত খুবই কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করেছিলেন সেই গৃহকর্তাকে, আচ্ছা আপনি যে এই 14 লাখ টাকা জমা দিলেন, ব্যাংক যদি সে জায়গায় 14 লাখ টাকার জায়গায় যদি 5 লাখ টাকা যদি লিখে দিত, অর্থাৎ ব্যাংকের কর্মকর্তা যদি বলতো যে আমি তো আপনার ব্যাগে 5 লক্ষ টাকা পেয়েছি, 5 লক্ষ ইয়েন এই জন্য আমি জমা দিয়েছি, তাহলে আপনি কি করতেন? ওই গৃহকর্তা, আমার যিনি সিনিয়র কর্মকর্তা যে প্রশ্নটি করেছিলেন, এর কোনো মর্মার্থই, এর অর্থই বুঝতে পারেন নাই। অর্থাৎ এই জিনিসটা কি এটা সে বুঝতে পারে নাই। তাকে এই কথা বুঝাতে হয়েছে প্রায় 1 ঘন্টা, এবং এটা শোনার পরে গৃহকর্তা এরকম চোখ একদম হা হয়ে গেছে, চোখ এবং মুখ হা হয়ে গেছে। ইজ ইট পসিবল? এটা কি কখনো সম্ভব হয়? এটা কিভাবে সম্ভব হবে? আমি তো এখানে 14 লাখ টাকা দিয়েছি, তাহলে কেন সে বলবে 5 লাখ টাকা? এটা তো কখনোই কেউ বলতে পারে না। এটি হচ্ছে শুদ্ধাচার, এটি হচ্ছে শুদ্ধাচার। সেই যদি নৈতিকতা সম্পন্ন যদি আমরা সোসাইটি যদি গড়তে পারি, সকল পর্যায়ে আমরা বিশ্বাস করি আমরা 2041-এর সোনার বাংলা আমরা অবশ্যই গড়তে পারব। এবং আমরা তোমাদেরকে নিয়ে আশাবাদী, তোমাদের মধ্যে থেকেই আমরা সেই সততা, তোমাদের মধ্য থেকে সেই মানবতা, তোমাদের মধ্য থেকে সেই নৈতিকতা আমরা চাই। 16ই ডিসেম্বর বিজয় উৎসব আমরা করলাম। আমার একটু খারাপ লেগেছে, এটি আমি শিক্ষার্থীদের সাথে শেয়ার করছি। স্টেডিয়ামে, জেলা স্টেডিয়ামে যখন প্রোগ্রাম করলাম, জেলা স্টেডিয়ামে দেখি যে আমাদের যারা এখানে ছিল, স্কাউট ছিল, ছেলে মেয়েরা যারা ছিল, সবাই স্কুলের এবং কলেজের শিক্ষার্থী, টিচাররা ছিল, সম্মানিত শিক্ষকরা ছিল, সবাই শিক্ষক, অর্থাৎ সবাই একেবারে যেটি হচ্ছে আমরা যাদেরকে আমরা শ্রদ্ধা করি তারা। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যখন আমি দেখলাম এত চমৎকার একটা স্টেডিয়াম সকালবেলা সাজানো ছিল, যখন প্রোগ্রাম শেষে এই স্টেডিয়ামের দিকে তাকানো যায় না, চারিদিকে প্লাস্টিক, নোংরা, খাবারের থলে, যেন একটি ডাস্টবিন বা বাগানের চাইতেও খারাপ। শিক্ষার্থীদের কাছে আজকে আমার অনুরোধ থাকবে, সবাই যেহেতু শিক্ষার্থী, তোমরা এখান থেকে উঠে যাওয়ার সময় তোমার আশেপাশে 5 ফিট তোমরা লক্ষ্য করবে, এখানে যদি ময়লা যদি পড়ে থাকে দয়া করে সেটা তোমাদের পকেটে নিয়ে যাবা, তোমাদের ব্যাগে নিয়ে যাবা। আমরা এই মাঠটা যখন এখান থেকে যাব, চকচকে তকতকে করে দিয়ে যাব। বলো সবাই রাজি? এটি আমরা তোমাদের কাছ থেকে চাই।
এটি হচ্ছে নৈতিকতার শিক্ষা। এই নৈতিকতার শিক্ষা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। ইনোভেটর এই কাজ করছে। ইনোভেটরের কিন্তু উদ্দেশ্য এটাই, কেবলমাত্র বই পড়ানো, তুমি জ্ঞান লাভ করবা, সেই জ্ঞান যদি তুমি বাস্তবে যদি প্রয়োগ করতে না পারো, সেই জ্ঞানের কোনো প্রয়োজন নাই। আর আমরা আরেকটা কথা খুব জোর দিয়ে আমি বলি, দেশপ্রেম সবার আগে দরকার। দেশপ্রেম, তোমার যদি দেশপ্রেম যদি না থাকে, তুমি শতভাগ সৎ হলেও সেই সততা আমার দেশের জন্য কোনো কাজে লাগবে না। তোমার যদি মাতৃভূমির জন্য যদি প্রেম যদি না থাকে, শ্রদ্ধা না থাকে, তুমি শতভাগ সৎ, সেই সততা বাংলাদেশের কোনো কাজে লাগবে না। সুতরাং দেশপ্রেম সবার আগে। আমরা সামনের দিকে সবাই এগিয়ে যাব এবং আমরা ইনোভেটর এবং জেলা পরিষদের জন্য শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে সম্মানিত সুধীজন, আমি সময়ের অভাবে আপনাদের প্রত্যেকের নাম বলতে পারিনি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রধান অতিথি মহোদয়ের প্রতি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তিনি কৃতদাস ছিলেন, কারণ তার পিঠে রক্ত জবার মতন ক্ষত ছিল। বাঙালি দাসত্ব থেকে মুক্তি ছিনিয়ে নিয়েছিল সে যে মহান যুদ্ধের মাধ্যমে, সেই ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে চির অম্লান করে রাখার প্রয়াসী ইনোভেটরের এই যাত্রা। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত সভাপতি, জেলা পরিষদ সিলেটের মাননীয় চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান মহোদয়। জেলা পরিষদ এবং ইনোভেটর কর্তৃক আয়োজিত আজকের এই বই পড়া উৎসবের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত শিক্ষক যারা উপস্থিত আছেন এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমরা সিলেট জেলা পরিষদ এবং ইনোভেটরের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে প্রধান অতিথি অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। সভাপতির বক্তব্য আসলে কিছুই থাকে না, অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আয়োজকদের এবং ধন্যবাদ জানাই সকল শিক্ষার্থী যারা এখানে উপস্থিত হয়েছেন এবং শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অতিথিরা কষ্ট করে এখানে এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসলে বই পড়া উৎসব বলেছেন বিভিন্ন বক্তারা যে এটা বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে আমাদের দেশের প্রতি আনুগত্য থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, স্বাধীনতার পক্ষে আমরা কাজ করতে হবে এবং এই স্বাধীনতার সপক্ষের শক্তি সকলের সাথে আপনারা থাকতে হবে। এ কারণেই যে আজকে আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে যারা স্বাধীনতা বিরোধী তারা বিভিন্ন সময় যখন ক্ষমতায় এসেছে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে। সে কারণেই সেখানে আপনারা সতর্ক অবস্থানে থাকতে হবে এবং সেগুলো বুঝতে হবে। যারা এখন বর্তমান প্রজন্ম তাদের কাছে আমরা আজকে অনুরোধটুকু করতে চাই। এখানে আমরা অনেক শিক্ষার্থীদেরকে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন গ্রন্থ রয়েছে, সেগুলো আমরা আপনাদের কাছে তুলে দেব এবং মুক্তিযুদ্ধের অনেক বইগুলো বিগত দিনে দেওয়া হয়েছে। আমরা চাই যে শিক্ষার্থীরা এই সকল বইগুলো পড়ে তারা যাতে এই দেশের জন্য দেশপ্রেম
জাগ্রত হয় এবং আমাদের নেতৃবৃন্দরা কিভাবে ত্যাগ স্বীকার করেছিলেন তার ইতিহাস সম্পর্কে তারা জানবে। আমি কথা বাড়াতে চাই না, মাগরিবের আজান কিছুক্ষণ পরে হয়ে যাবে, আমরা এর মধ্যে বই বিতরণ করব। আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমার জেলা পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান সহ যারা সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং জেলা পরিষদের অনেক কর্মকর্তারাও এখানে রয়েছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানিয়ে সবাইকে কথা আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহোদয়ের প্রতি। আবারও প্রতিযোগীদের অবগতির জন্য জানাচ্ছি, আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ভাষার মাস ফেব্রুয়ারির 24 তারিখে সকাল 10টায় মদনমোহন কলেজের লামাবাজার ক্যাম্পাসে। এর মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আজকের আয়োজনের মাহেন্দ্রক্ষণে, যেখানে এখন তুলে দেওয়া হবে রেজিস্ট্রেশনকারী সকল শিক্ষার্থীর হাতে সেই কাঙ্ক্ষিত বইগুলো। বই পড়া উৎসবের 13টি আসরের মোট 17টি বইয়ের পর এবছর 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর প্রতিযোগীরা পাচ্ছেন হুমায়ুন আহমেদের 1971 বইটি এবং একাদশ থেকে স্নাতক পড়ুয়া প্রতিযোগীরা পাচ্ছেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা এই বইটি। আমি মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেওয়ার জন্য। আমি প্রথমে স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে, সুতরাং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা অনুগ্রহ করে বসে থাকবেন। এখন আপনাদের হই হুল্লোড় করার কোনো প্রয়োজন নেই। কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসনে বসে থাকবেন, শুধুমাত্র স্কুলের শিক্ষার্থীরা এখন লাইনে দাঁড়াবেন এবং লাইন ধরে ধরে শিক্ষার্থীরা এই দিক থেকে বই নিয়ে, আপনারা শহীদ মিনারে অবশ্যই জুতা পরে উঠবেন না, আপনারা এই দিক দিয়েও নেমে যেতে পারেন। আমি শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি বই গ্রহণ করার জন্য। আমরা একটি গ্রুপ ছবি নিব, তাই শিক্ষার্থী যারা বই হাতে নিয়েছো তাদেরকে আমরা বেদিতে বসার জন্য এবং বেদির সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বই নিয়েছো তারা যারা জুতা খুলতে পারবে না তারা ওই দিক দিয়ে চলে যাবে। এই দিক দিয়ে রাস্তা আছে, ডান দিক দিয়ে, বেদির দিক দিয়ে কেউ জুতা নিয়ে যাবেন না।
এদিকে আসো, এদিকে আসো।